সেই সত্তা সংগঠনের পরিবর্তে এখন শব্দটি এসছে সত্তা, তারা যদি কোনো কারণে সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত হয়, তাহলে সরকার যদি মনে করেন তাহলে গেজেটে প্রকাশের মাধ্যমে তাদেরকে নিষিদ্ধ করতে পারেন। এবং সরকারের এই ক্ষমতাটা কিন্তু একেবারে অবারিত ক্ষমতা। এই ক্ষমতাটাই কিন্তু সরকার ব্যবহার করেছে। বর্তমান আইনের মধ্যে সংগঠন হিসেবে নিষিদ্ধ করার বর্তমানে গতকাল পর্যন্ত সিদ্ধান্ত আগ পর্যন্ত আইনটি হচ্ছে সন্ত্রাস বিরোধী আইন 2009। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যে ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী এবং তিনি সহ অন্যান্য আওয়ামী লীগের শীর্ষ নেতাদের এবং সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের যে বিচারিক প্রক্রিয়া চলছে, সেই আইনে কিন্তু সংগঠনকে নিষিদ্ধ করার বিধান কিন্তু আগে ছিল না। আমার জানা মতে এর আগেও সংগঠন হিসেবে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি দাঁড় করানোর একটি প্রস্তাব আইন মন্ত্রণালয় থেকে উপদেষ্টা মণ্ডলীর অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল। সেটি ইতিপূর্বে উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে সেটা অনুমোদন করা হয়নি। আমার জানা মতে বিএনপির পক্ষ থেকে বিগত ফেব্রুয়ারি মাসে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করার জন্যে একটি প্রস্তাবনা বিএনপির পক্ষ থেকে করা হয়েছিল, যে সংগঠন হিসেবে সন্ত্রাসী কার্যকলাপের জন্য আওয়ামী লীগের বিচারের মুখোমুখি দাঁড় করানোর একটি প্রস্তাব বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছে। দেখুন, এটা প্রথমত খেয়াল রাখতে হবে। আমার মনে হয় যে এই আইনটি যখন যতবার দেখছি ততবার এই আইনটি করার উদ্দেশ্য সম্পর্কে আমার প্রশ্ন মনে জাগছে। খেয়াল করে দেখবেন, এই আইনটি কিন্তু 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরপরই তারা করেছিল। এবং এই আইনটি আমার কাছে প্রাথমিকভাবে মনে হবে, দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশের মানুষ যেমন 1974 সালের বিশেষ ক্ষমতা আইনকে কালো আইন বলে, সরকার বিরোধীরা কিন্তু প্রত্যেকেই কিন্তু আইন সম্পর্কে সবসময় একই রকম বক্তব্য দিয়ে এসছে। কিন্তু তারা, আমার মনে হয় যে তাদের দীর্ঘস্থায়ী করার জন্য, রাষ্ট্র ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য তাদের বিরুদ্ধে যারা কথা বলবেন তাদেরকে একটা ট্যাগিং করে তাদের কণ্ঠরোধ করা, তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা, এরকম একটি সুদূর প্রসারী উদ্দেশ্য নিয়ে কিন্তু এই আইনটি 2009 সালে তারা প্রণয়ন করেন। 2013 সালে এই আইনটিতে তারা একটা সংশোধন করেন। এবং সবচেয়ে বড় কথা কি জানেন, এই আইনের মধ্যে তারা জাতিসংঘের কতগুলো সনদ, জাতিসংঘের কতগুলো আইন, যেগুলোকে বাস্তবায়ন করছেন বলে আইনের মধ্যে উল্লেখ করা আছে। সুতরাং কেউ যদি কখনো আন্তর্জাতিক কমিউনিটি মনে করতে পারে যে তোমরা করছো কেন, তখন তোমার একটা দায়সারা বলা যেতে পারে, যেটা তো আপনারাই বলেছেন জাতিসংঘের সিদ্ধান্ত, আমরা এগুলো কভেনেন্ট আমরা চুক্তি বাস্তবায়ন করছি। মূলত আপনি খেয়াল করে দেখবেন যে বিগত সময় ইসলামিস্ট বিভিন্ন ব্যক্তিদেরকে জঙ্গি ট্যাগ দিয়ে যাদেরকে মানে নানাভাবে হয়রানি করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, নানাভাবে মামলা দেওয়া হয়েছে, জেল জরিমানা করা হয়েছে, সবগুলো কিন্তু এই আইনের অধীনে। এবং এই আইনের অধীনের মধ্যে যেটি বর্তমান ক্ষেত্রে গতকাল অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত গ্রহণ করলো, সেটি কিন্তু এই আইনের 18(1) ধারা অনুযায়ী কোনো ব্যক্তি এবং কোনো সত্তাকে নিষিদ্ধ করার যে সরকারি যে ক্ষমতা, সেই ক্ষমতাটি তারা প্রকারান্তরে প্রয়োগ করতে যাচ্ছেন। আমরা জানতে পেরেছি যে আগামীকাল সোমবার তারা এই ব্যাপারে প্রজ্ঞাপন জারি করবেন, করে আওয়ামী লীগকে আলটিমেটলি নিষিদ্ধ ঘোষণা করবেন এবং তফসিলভুক্ত করবেন। যেমন ইতিপূর্বে আওয়ামী লীগের সময় আপনার মনে আছে হরকাতুল জিহাদকে করেছে, হিজবুত তাহরিরকে করেছে, পরবর্তীতে বাংলাদেশ জামাত ইসলামীকে করেছে, ইসলামী ছাত্র শিবিরকে করেছে। এবং একই প্রক্রিয়া এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এই ধারায় ব্যবহার করেই কিন্তু বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। একই প্রক্রিয়ায় তারা বর্তমানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। একটা দলকে নিষিদ্ধ করার জন্য মূল যে বিষয় সেটি হচ্ছে সেই সত্তা, সংগঠনের পরিবর্তে এখন শব্দটি এসছে সত্তা, তারা যদি কোনো কারণে সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত হয়, তাহলে সরকার যদি মনে করেন তাহলে গেজেটে প্রকাশের মাধ্যমে তাদেরকে নিষিদ্ধ করতে পারেন। এবং সরকারের এই ক্ষমতাটা কিন্তু একেবারে অবারিত ক্ষমতা। এই ক্ষমতাটাই কিন্তু সরকার ব্যবহার করেছে। এবং আমি মনে করি যে কেউ কেউ হয়তো পত্রিকাতে বলছেন তাদের কার্যক্রম নিষিদ্ধ করা, আপনিও বলছিলেন এই কথাটি আগে। কার্যক্রম নিষিদ্ধ করার কিন্তু কোনো সুযোগ নেই। সংগঠন নিষিদ্ধ করার যে বিষয়টি 18(1) অনুচ্ছেদ ধারা অনুযায়ী সংগঠনকে নিষিদ্ধ, সত্তাকে নিষিদ্ধ করবে। সুতরাং এখানে কার্যক্রম নিষিদ্ধ করার যে বিষয়টি, হয়তো তারা ভাষাগতভাবে কথাটি ব্যবহার করেছেন, কিন্তু আইনের শব্দের প্রয়োগ যদি বলা হয় তাহলে সেই ক্ষেত্রে নিষিদ্ধ করাটাই হচ্ছে এই আইনের বিধান। এবং সেটি বিধান যদি করা হয় তাহলে তার কতগুলো কনসিকুয়েন্স আছে, এই কনসিকুয়েন্সগুলোও আমি আপনাকে বলে রাখি। যেমন এরকম কোনো নিষিদ্ধ সত্তা, তার মানে আগামীকাল সোমবার যে মুহূর্তে এটিকে একটি নিষিদ্ধ সত্তা ঘোষণা করা হবে, তাহলে তখন আপনাকে বিবেচনা করতে হবে বিগত সময় হরকতুল জেহাদ, জেএমবি তাদেরকে কীভাবে তৎকালীন আওয়ামী লীগ সরকার কীভাবে ট্রিট করেছেন। সুতরাং সেটাও কিন্তু তখন একটা লিগাল কাভারেজের মধ্যে তারা করেছে।
এটাও কিন্তু একই রকম প্রক্রিয়ার মধ্যে আছেন। অর্থাৎ এইরকম নিষিদ্ধ সত্তাকে যদি কেউ সমর্থন করেন তাহলেও তিনি একজন অপরাধী হবেন। তিনি যদি কোনো কারণে নিষিদ্ধ সত্তার পক্ষে কোনো প্রোপাগান্ডা করেন, কোনো প্রচারণা চালান, তিনি যদি কোনো বক্তৃতা থেকে আহ্বান করেন, তিনিও একটা দোষী সাব্যস্ত হবেন। এবং সবচেয়ে বড় কথা, ফেসবুক, সোশ্যাল মিডিয়া, এমনকি পত্রপত্রিকায় যদি আপনার কোনো বক্তব্য প্রচার হয়, আপনি যদি কোনো প্রকাশ করেন কোনো কিছু, তাহলেও কিন্তু একজন অপরাধী হতে পারবেন যদি এই নিষিদ্ধ সত্তাকে সমর্থন করে আপনি করেন। সেক্ষেত্রে আপনার মিনিমাম 2 বছর, ম্যাক্সিমাম 7 বছর পর্যন্ত সাজা হতে পারে। এর বাইরে আপনার অর্থদণ্ড হতে পারে। সুতরাং আইনটি কিন্তু অত্যন্ত কঠোর একটি আইন, এবং যদি সরকার যদি সেটি ইমপ্লিমেন্ট করে তাহলে সেই ইমপ্লিমেন্ট করলে কিন্তু কঠোরভাবে ইমপ্লিমেন্ট করা যেত। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি প্রত্যাশা করব যে এই ধরনের একটা ব্যাপক ভিত্তিক কখন আইন যখন করা হয় তখন কিন্তু তার একটা অ্যাবিউজ হওয়ারও আশঙ্কা থাকে। তো আমি প্রত্যাশা করব যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা দীর্ঘদিন অ্যাবিউসিভ একটা মেকানিজমের বাইরে গিয়ে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে সরকার আসছে, তারা যদি আইনের প্রয়োগ করে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, কিন্তু তারা নিষিদ্ধ করার কারণেই পরবর্তী যে কার্যক্রম গ্রহণ করবেন সেই কার্যক্রম গ্রহণ করার কথা আইনি প্রক্রিয়ার মধ্যে যেটুকু সম্ভব সেটুকু করবেন, এটা আমার প্রত্যাশা। কোনো কারণের জন্য আইনের অপপ্রয়োগ না হয়, অপব্যবহার না হয়, সেটাও আমার প্রত্যাশা থাকবে। এই আইনটি কিন্তু অতীতে কোনো ব্যক্তি আওয়ামী লীগ করেছেন কিংবা কোনো পদধারী ছিলেন তার জন্যে কিন্তু এই আইনটি প্রয়োগ হবে না। এই আইনটি প্রযোজ্য হবে যেদিন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে। সেই নিষিদ্ধ করার পরে যদি কেউ এই নিষিদ্ধ সত্তাকে সমর্থন করেন, তার পক্ষে প্রোপাগেট করেন, তার পক্ষে অর্গানাইজ করেন, তার পক্ষে বিবৃতি দেন, তাহলে সেই ক্ষেত্রেই অপরাধটি কার্যকর হবে। অতীতে কেউ আওয়ামী লীগ করেছেন, অতীতে কেউ আওয়ামী লীগের সমর্থন করেছেন, কোনো পদধারী ছিলেন, সে কারণে কিন্তু এই আইনের মধ্যে যাবে না। এখন আপনার যে আইনের কথাটা বলা হচ্ছে সেই আইনে আসলে রাজনৈতিক দলই নিষিদ্ধ হয়ে যাবে, কারণ দল নিষিদ্ধ হওয়া মানে কর্মকাণ্ড আসলে তাদের বন্ধ থাকা। আর দল আছে, কর্মকাণ্ড করার কোনো সুযোগ নেই, তাহলে সেই রাজনৈতিক দলের তো আসলে কোনো অস্তিত্ব নেই। মানে এটা ভাইস ভার্সা। আপনার ব্যাপারটা শুধু সেখানেই সীমাবদ্ধ থাকছে না, যখন আপনি সন্ত্রাস বিরোধী আইন ব্যবহার করবেন তখন সেখানে আইনের 9 ধারা 10 ধারাতে আপনি যদি তাদের সমর্থনে, ওই রাজনৈতিক দলের সমর্থনে তৃতীয় কোনো ব্যক্তি তাকে সাপোর্ট করে কোনো রকমের কোনো বক্তব্য দেন, সেটাকেও কিন্তু অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা আছে, অন্তর্ভুক্ত করা আছে। ফলে এই যে জটিলতা, যে রাজনৈতিক দল না দলের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে, এই বিতর্কের এখানে সুযোগ কম যদি তারা ওই আইনটাকে ব্যবহার করেন। আমি যদি আপনাকে স্পেসিফিক আইনের জায়গাটা দেখাই, সন্ত্রাস বিরোধী আইনের 18 ধারাতে এই কথাগুলো বলা আছে। সেখানে স্পেসিফিক ল্যাঙ্গুয়েজটা হচ্ছে যে যদি এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে যদি কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কার্যের সহিত জড়িত রহিয়াছে মর্মে যুক্তিসঙ্গত কারণের ভিত্তিতে, তার মানে সন্ত্রাসী কর্মকাণ্ড হতে হবে। সন্ত্রাসী কর্মকাণ্ড এই আইনের অধীনে ব্যাখ্যা করা আছে, সেটা ধারা 6-এর মধ্যে, ধারা 6-এ পরিষ্কার করে বলা আছে। তাহলে কি করবে সরকার? গেজেটে প্রজ্ঞাপন দ্বারা উক্ত ব্যক্তিকে তফসিলে তালিকাভুক্ত করিতে পারিবে বা সত্তাকে নিষিদ্ধ ঘোষণা ও তফসিলে তালিকাভুক্ত করিতে পারিবে। তার মানে সত্তা বলতে এখানে পলিটিক্যাল পার্টি। তাহলে পলিটিক্যাল পার্টিকেই নিষিদ্ধ ঘোষণা করার বিধান হচ্ছে কিন্তু 18। এখানে কর্মকাণ্ডের কথাটাও না। কর্মকাণ্ড বলতে তো সেই কর্মকাণ্ড যেটা এই আইনের অধীনে কর্মকাণ্ডর কথা বলছি আমরা, যেটা সন্ত্রাসী কার্য। সন্ত্রাসী কার্যের মধ্যে একটা এক্সটেন্ডেড আপনার ব্যাখ্যা এই আইনের 6 ধারাতে বলা আছে। তার মধ্যে অন্যতম যেই বিষয়গুলো, যেটা হচ্ছে মোর লাইকলি সারা পৃথিবীতেই যে সমস্ত খুব কমন, যে রাষ্ট্রীয় অখণ্ডতা, নিরাপত্তা এবং সার্বভৌমত্ব, এই তিনটা জিনিসটার পাশাপাশি আরেকটা নতুন বিষয় সংযুক্ত করেছে, সেটা হচ্ছে সংহতি। এই ধারা 6-এর 1-এর কতে যেটা বলা হচ্ছে যে বাংলাদেশের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা বা সার্বভৌমত্ব বিপন্ন করিবার জন্য জনসাধারণ বা জনসাধারণের কোনো অংশের মধ্যে আতঙ্ক সৃষ্টির মাধ্যমে সরকার বা কোনো সত্তা বা কোনো ব্যক্তিকে কোনো কার্য করিতে বা করা হইতে বিরত রাখিতে বাধ্য করিবার উদ্দেশ্যে অন্য কোনো ব্যক্তিকে হত্যা, গুরুতর আঘাত, আটক বা অপহরণ করে বা করার প্রচেষ্টা গ্রহণ করে, অথবা হত্যা, অপহরণ এগুলো করার জন্য প্ররোচনা করে, কিংবা প্রজাতন্ত্রের কোনো সম্পত্তির হানি করে। এইভাবে একটা এক্সটেন্সিভ একটা ব্যাখ্যা সেখানে আছে। তার মানে কর্মকাণ্ডগুলো উদ্দেশ্যটা কি? ওই 4টা বিষয়, সার্বভৌমত্ব, সংহতি, জননিরাপত্তা, অখণ্ডতা, এগুলোকে ভঙ্গ করার জন্যেই হত্যা। হত্যা কিন্তু স্রেফ নিজে এমনিতে হত্যা নয়, কিন্তু ওই 4টার যে কোনো একটা, কিংবা ওই 4টাই হতে পারে বা যে কোনো দুটো হতে পারে, কোনো ইয়ে নেই।
ওগুলো করার উদ্দেশ্যে হচ্ছে কোনো ব্যক্তিকে হত্যা, গুরুতর আঘাত, আটক বা অপহরণ করে বা করার প্রচেষ্টা করে বা প্ররোচনা করে বা সরকারি সম্পত্তি ক্ষতি করে বা ক্ষতি করার প্ররোচনা দেয় কিংবা বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র, দাহ্য পদার্থ ব্যবহার করে বা এইসব করার জন্য ষড়যন্ত্র করে, তাহলে এগুলো সবই হচ্ছে আপনার সন্ত্রাসী কার্যের মধ্যে পড়বে।